দেখ তো সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে? এক মিনিট ওয়েট কর, রুমটা অন করছি। হ্যাঁ, রুমটা অন নেই। এবারে রুমে অন হতে পারবে। দেখ আমি রুমে অন আছি, কেউ কিছু বলতে গেলে বলতে পারবি। আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়েছি, ওই লিংকটা ক্লিক করলে লাইভ ক্লাস চলাকালীন তোদের কোনো প্রশ্ন থাকলে, কিছু বলতে চাইলে তোরা ওখানে জয়েন হয়ে অ্যাড হয়ে আমাকে বলতে পারবি। ওকে, যেমন আমি দেখতে পাচ্ছি অঙ্কিতা অ্যাড হয়েছে, কিছু বলবি কি? হ্যাঁ, শুধু শুধু অ্যাড হয়ে লাভ নেই, কিছু বললে তবে অ্যাড হবি, নেটও নষ্ট হবে আর তোর ফেসবুকও স্লো হয়ে যাবে। যদি একান্তই কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তখন তোরা রুমটা ক্লিক করে অ্যাড হতে পারিস। দেখ সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে তো? কেউ রুমটা অ্যাড হয়ে দেখতে পারিস। আমি ফেসবুক রুমের একটা রুম ক্রিয়েট করেছি গুগল মিটের মতোই। লাইভ ক্লাসটা চলাকালীন যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, সে কিছু আমাকে বলতে চাইছো, জানাতে চাইছো, সে ওই লিংকে ক্লিক করে ফেসবুক রুমে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারো। লাইভ ক্লাস করতে করতে কথা বলা যাবে। ঠিক আছে, সাউন্ডটা যাতে কপি না হয় আমি হেডফোন ইউজ করছি।
ওকে। আচ্ছা, আমাদের আগের দিন হয়েছিল কতটা? আচ্ছা, লাস্ট কি হয়েছিল মনে আছে কারো? রাসায়নিক বন্ধনের প্রকারভেদ হয়েছিল। তাহলে হয়েছিল মনে, তাই তো? রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। আজকে মনে হবে তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। একটু জানালে ভালো হয়, লাস্ট কতটা হয়েছিল আমার মনে পড়ছে না। আচ্ছা, তড়িৎযোজ্যতা হয়েছিল। ঠিক, ওটা হয়েছিল আয়নীয় যোজ্যতা পর্যন্ত। নেক্সট হেডিং করো আজকে, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। নেক্সট হেডিং কর, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। ঠিক আছে? আচ্ছা, রুমটাতে একবার কেউ অ্যাক্টিভ হো না। রুম, ফেসবুক রুমের লিংকটাতে ক্লিক করে কেউ একবার জয়েন হয়ে দেখ না, যে আমার সাথে কথা বলা যাচ্ছে কিনা। কেউ তো জয়েন হলি না একবার। যে কেউ একজন জয়েন কর। ফেসবুক রুমের লিংকটাতে ক্লিক করে কেউ একজন জয়েন হও, যে আমার সাথে একবার কথা বলে টেস্ট করে দেখ কথা বলা যাচ্ছে কিনা। তুই জয়েন হয়ে কথা বললে আমি শুনতে পাবো। কে রে? শুনতে পাচ্ছিস প্রীতি? বেশ, তাহলে কিছু দরকার থাকলে বলবি, জিজ্ঞেস। আচ্ছা মন্দিরা, কিছু দরকার থাকলে আমাকে বলবি। হ্যাঁ মন্দিরা, শুনতে পাচ্ছি। আর একজন কে আছে? দীপান্বিতা কই? দীপু কই? শুনতে পাচ্ছি তো। দীপান্বিতা শুনতে পাচ্ছিস কথা? হ্যাঁ বেশ, তাহলে এটা রইলো। হ্যাঁ, যখন দরকার হবে তখন কানেক্ট হয়ে আমার সাথে কথা বলবি। ঠিক আছে, চল এখন কেটে দে, এটা লাইভে চলে আয়। কে বল? ঠিক আছে, যা, আর বলতে হবে না কিছু। আচ্ছা বেশ, দেখ যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। আগের দিন আমরা তড়িৎ যোজ্যতা বা আয়নীয় বন্ধন পেয়েছিলাম। তারা নেটটা প্রবলেম হচ্ছে নাকি রে?
কিছু বলার থাকলে তবে রুমে অ্যাড হবে, তাছাড়া হওয়ার দরকার নেই। এটা কে একটা অ্যাড হয়ে রয়ে গেছে। ঠিক আছে, দেখো বাদ দাও। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, আমরা আগে দিন তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা পড়েছি। তাহলে সেই তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে যখন দুটি মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোনো যৌগ গঠন করছে, তখন তাদের মধ্যে যে বন্ধন বা টানের কাজ করছে তাকে বলছি আমরা তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তাহলে তড়িৎযোজ্যতার মাধ্যমে বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। চলো লেখো, তাহলে কাদের মধ্যে হয় এটা আমরা আগের দিনে পড়েছি। দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে। দুই বিপরীত তড়িৎধর্মী অর্থাৎ দুই বিপরীত তড়িৎধর্মী কথার অর্থ কি? অর্থাৎ পর্যায় সারণীর বাঁ দিকের তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল এবং পর্যায় সারণীর ডান দিকের তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল, এই দুই বিপরীত তড়িৎধর্মী মৌলের মধ্যে এই বন্ধন গঠিত হয় কিসের মাধ্যমে? না তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে। তাহলে লেখো প্রথমে যে দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে এই তড়িৎযোজী বা আয়নীয় এই দুটোর কথা যখনই শুনবি, দুটোর মধ্যে যে কোনো একটা, তখনই মনে রাখবি কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে, ইলেকট্রন আদান প্রদান মানে দেওয়া নেওয়া। একজন সম্পূর্ণরূপে ইলেকট্রন বর্জন করবে, আরেকজন সম্পূর্ণরূপে ইলেকট্রন গ্রহণ করবে। যখন এইভাবে ঘটনাটা ঘটবে, ইলেকট্রন দেওয়া নেওয়া বা ইলেকট্রন আদান প্রদান, তখন আমরা কিন্তু ঘটনাটার নাম তড়িৎযোজী বা আয়নীয় ব্যবহার করব। সেটা যোজ্যতা হলে তড়িৎযোজী যোজ্যতা, আয়নীয় যোজ্যতা, বন্ধন হলে তড়িৎযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, যৌগ হলে তড়িৎযোজী যৌগ, আয়নীয় যৌগ। কিন্তু প্রসেসটা একটাই। কি পদ্ধতি? না ইলেকট্রন আদান প্রদান। ইলেকট্রন আদান প্রদান। দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে ইলেকট্রনের, লিখেছিস? বা ইলেকট্রনের না করে ইলেকট্রন, একই জিনিস। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয়, তাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে। তাকে আয়নীয় বন্ধন বলে। এই হচ্ছে আমাদের আয়নীয় বা তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞা। সবসময় মনে রাখবি দুটো ঘটনা এখানে কাদের মধ্যে হচ্ছে আর কিভাবে হচ্ছে, এই দুটো কথা বলতে হবে। কাদের মধ্যে হচ্ছে? না দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে হয়ে গেল। কাদের মধ্যে হচ্ছে? দুই কিভাবে হচ্ছে? না ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে। বাস, এই দুটো কথা সবসময় যেন থাকে। কাদের মধ্যে হচ্ছে আর কিভাবে হচ্ছে, সেটা তড়িৎযোজী হোক, আয়নীয় হোক, সমযোজী হোক, অসমযোজী হোক, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমাকে এই দুটো কথা কিন্তু বলতেই হবে। কথা দুটো হচ্ছে যে কাদের মধ্যে হচ্ছে এবং কিভাবে হচ্ছে। কাদের মধ্যে মানে এই যে দুই বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে। কিভাবে হচ্ছে? না ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তারই নাম হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। ওকে, আচ্ছা, বুঝতে পেরে গেলে, লেখা হয়ে গেলে নেক্সট লিখে দিবি, নেক্সট বা ডান। হ্যাঁ,
যে স্যার পরেরটা বলুন, আমাদের এটা হয়ে গেছে। আমাকে এটা সবসময় বোঝাতে থাকবি যে যেটা আমি পড়াচ্ছি এটা বুঝে গেছিস বা এটা হয়ে গেছে, আমাকে পরেরটা যেতে বলছিস, এটা দরকার। ওকে, সো মাচিস নেক্সট হেডিং করব আমরা। কি কি হলো? তড়িৎ, আয়নীয় যোজ্যতা হয়েছে, আয়নীয় বন্ধন হলো, এরপর আয়নীয় যৌগ। নেক্সট হেডিং করো। তড়িৎ, যোজি, যৌগ বা আয়নীয় যৌগ। তড়িৎ, যোজি, যৌগ বা আয়নীয় যৌগ। ঠিক আছে? তড়িৎ, যোজি, যৌগ বা আয়নীয় যৌগ। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, যখন আমার একটা টপিক বোঝানো হয়ে যাবে, সেকেন্ড টপিকে যখন যাব, যখন তোদেরকে নেক্সট বার ডান করতে বলবো, সেই মুহূর্তে কারোর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে ফেসবুক রুমে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি কানে হেডফোন লাগিয়ে রেখেছি, তুই কথা বললে আমি শুনতে পাবো। ওকে, আমরা চলে যাব সেকেন্ড টপিক, তড়িৎ, যোজি, যৌগ বা আয়নীয় যৌগ। আমরা পড়েছিলাম তড়িৎ যোজ্যতা, পড়েছিলাম আয়নীয় যোজ্যতা। তাহলে তড়িৎ যোজ্যতা, আয়নীয় যোজ্যতা, মানে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। আজকে পড়লাম তড়িৎ, যোজি বা আয়নীয় বন্ধন। নেক্সট পড়ছি তড়িৎ, যোজি, যৌগ বা আয়নীয় যৌগ। অর্থাৎ ওই যোজ্যতা আর ওই বন্ধনের মাধ্যমে, অর্থাৎ আয়নীয় যোজ্যতা দ্বারা আয়নীয় বন্ধনের মাধ্যমে যে সব যৌগের সৃষ্টি হচ্ছে তারা সব হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ গঠনের ক্ষেত্রে আয়নীয় যোজ্যতা কাজে লাগছে, আয়নীয় বন্ধন সৃষ্টি হচ্ছে, তার ফলে উৎপন্ন যৌগের নাম দিচ্ছি আমরা আয়নীয় যৌগ বা তড়িৎ, যোজি, যৌগ। চলো দেখো, একাধিক পরমাণু কেমন ভাবে তৈরি হচ্ছে বলছি। একাধিক পরমাণু, একটা পরমাণু হবে এমন কোনো কথা নয়, একের অধিক পরমাণু হতে পারে, 2, 3। তাহলে একাধিক পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে, কিভাবে এটা বারবার বলতে হবে, কিভাবে না ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে। তাহলে একাধিক পরমাণু কিভাবে না ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে, একাধিক পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কিসে পরিণত হচ্ছে? বিপরীত তড়িৎধর্মী আয়নে। যে ইলেকট্রন বর্জন করছে সে ধনাত্মক আধানগ্রস্ত হচ্ছে, কারণ ইলেকট্রন ঋণাত্মক আধানধর্মী। ইলেকট্রন কোণাটা হচ্ছে ঋণাত্মক, যার উপর গিয়ে বসবে সে নেগেটিভ হবে, আর যার কাছ থেকে ছেড়ে চলে যাবে সে পজিটিভ হবে। তাহলে যেহেতু তড়িৎ, যোজি, যৌগ সৃষ্টি হওয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জন করছে, অর্থাৎ এখানে যারা ইলেকট্রন বর্জন করছে তারা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন করছে, আর যারা বর্জিত ইলেকট্রন গ্রহণ করছে তারা ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করছে। তার মানে এখানে এই ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, এরা প্রথমত আসছে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। কুলম্বীয় বল, স্থির তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্ব ফোর্স, F = C * Q1 Q2 R²। পরে পড়ব, চলো তড়িতের আগে আমরা স্থির তড়িৎ পড়ব। তাহলে এখানে এরপর কিছু ইলেকট্রন গ্রহণ বর্জন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হবে, অর্থাৎ দুই বিপরীত তড়িৎধর্মী আয়ন, দুই বিপরীত তড়িৎধর্মী আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। কেন ক্যাটায়ন? যে ইলেকট্রন বর্জন করে সে ক্যাটায়ন উৎপন্ন করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন উৎপন্ন করে। অর্থাৎ তড়িৎ, যোজি, যৌগ সৃষ্টি হতে গেলে প্রথমে পরমাণুকে ইলেকট্রন গ্রহণ বর্জন করে ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হতে হবে। সেটাই লিখবো এখন। দেখো, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে
বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হওয়ার পর, দেখাবো করে আমরা কেমন করে হচ্ছে, চিন্তা নেই, সব হবে। পরিণত হওয়ার পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে দুটি বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল কাজ করে তার নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাট্রাকশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাট্রাকশন ফোর্স, দুটি বিপরীতধর্মী আধানের বা আয়নের মধ্যে যে বল কাজ করে তার নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। এখানে কিন্তু দুটি বিপরীতধর্মী আধান অবশ্যই পাওয়া গেছে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাই আমরা বলতে পারি পরিণত হওয়ার পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে বিকর্ষণ নয়, কারণ বিপরীত আধান আকর্ষণ করে। স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, যে যৌগ গঠন করে, কমা, তাকে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে। তাকে বা সেই যৌগকে তাকে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে। যখন উদাহরণ দিয়ে বোঝাবো আরো ভালো বুঝতে পারবি। এখন যা সংজ্ঞাটা লিখলাম, একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। সংজ্ঞাটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। এক্সাম্পলটা করার দরকার নেই, আমরা এক্সাম্পলটা উদাহরণ রূপে পরে করছি। আপাতত এখন শুধুমাত্র সংজ্ঞাটা বোঝার জন্য দেখ। প্রথমত কথা বলা হয়েছে একাধিক পরমাণু। চলো একাধিক পরমাণু নিয়ে নিলাম। সোডিয়াম 281, ক্লোরিন 287, নিচে একাধিক পরমাণু। এবারে সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলোর মধ্যে আদান প্রদান হবে এবং অষ্টপূর্ণ হওয়ার জন্য বা দ্বৈতপূর্ণ হওয়ার জন্য। এখন সোডিয়াম এর সর্বশেষ কক্ষে আছে একটা ইলেকট্রন, ক্লোরিন এর সর্বশেষ কক্ষে আছে 7টা ইলেকট্রন। আমরা বুঝতেই পারছি যে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটবে, ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটবে। তো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল। তো আমি এখান থেকে দেখিয়ে দেব যে সোডিয়াম যদি ইলেকট্রন বর্জন করে তাহলে সে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয়। তাহলে নেক্সট স্টেপে আমাদের সোডিয়ামটা প্লাস হয়ে যাবে। এটা একটা স্টেপ, তারপর এটা সেকেন্ড স্টেপ। আবার আমরা দেখিয়ে দেব যে কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানে আহিত হবে, কারণ ইলেকট্রন নিজে ঋণাত্মক আধানযুক্ত কণা, তাই সে যখন বেরিয়ে যাবে তখন তার মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে, আর সে যখন কারোর মধ্যে কি ঢুকবে তখন তার মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। তাই ক্লোরিনের মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি হলো। এখন দেখো, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, এটা ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন। এখানে কথাটা বলা হয়েছে, এই দেখো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে গ্রহণ বর্জন হয়ে গেল, বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়। বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হলো ক্যাটায়ন আর অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হলো। এরপরে কি হবে? পরিণত হওয়ার পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এরপরে এই ধনাত্মক আয়ন আর এই ঋণাত্মক আয়ন বা ধনাত্মক আর ঋণাত্মক আধানের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে।
যে আকর্ষণ বলের প্রভাবে এরা পরস্পর যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে এখানে ওরা NaCl নামে একটা যৌগ গঠন করবে, তাকে তড়িৎযোজী যৌগ বলে। তাহলে NaCl হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ। NaCl হলো একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। বুঝা গেছে? ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে, একটু বস, ঠিক হয়ে যাবে। দেখ ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরে থাকো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখ তাহলে এই সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। স্টেপগুলো মিলিয়ে নে, স্টেপগুলো মিলিয়ে দিচ্ছি আরেকবার। একাধিক পরমাণু সোডিয়াম আর ক্লোরিন, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে সোডিয়াম বর্জন করলো, ক্লোরিন গ্রহণ করলো। বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হওয়ার পর ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হলো। স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করলো, যুক্ত হলো যে যৌগ গঠন করে NaCl যৌগ গঠন করলো, তাকে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে। NaCl হচ্ছে একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এনি ডাউট? কোনো প্রশ্ন থাকলে আমাকে রুমে এসে প্রশ্ন করতে পারো, আর যদি বুঝে গেছো তাহলে প্রশ্ন না করে নেক্সট করে দাও কমেন্টে। নেক্সট বা ডান করে দাও, তাহলেই হবে। আশা করি সবাই বুঝে গেছিস। কারণ কিছু জিজ্ঞাসা করার নেই, জিজ্ঞাসা করার তাহলে রুমে আসতিস নিশ্চয়ই। আচ্ছা, আমি চেষ্টা করব সেভাবেই বলার, যাতে তোর কোনো প্রশ্ন করতে না হয় তোকে। তারপরেও যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই রুমে এসে প্রশ্ন করবি। ওকে, তাহলে আমরা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ জেনে গেলাম কিভাবে তৈরি হয় এবং তার সংজ্ঞা। উদাহরণস্বরূপ আমরা পরে আসছি, সোডিয়াম ক্লোরাইড নেবো, এছাড়া আরো অনেক কিছু নেবো। মনে রাখবে, আমি শিখিয়ে দেওয়ার পর, আমি করে দেওয়ার পর আমি কিন্তু একটি করে করতে দেবো। মৌলের যৌগের গঠন আমি তোকে জিজ্ঞাসা করবো, আসছি একটু পরে সেটা। এবার লাগবে দেখ, এবারে আমরা এই তড়িৎযোজী যৌগ গঠন বা আয়নীয় যৌগ গঠন এর ক্ষেত্রে আমরা মৌলের যে পরমাণুগুলো পরস্পর যুক্ত হচ্ছে, যেমন এখানে সোডিয়াম যুক্ত হলো, ক্লোরিন যুক্ত হলো, এইভাবে যারা যুক্ত হচ্ছে এখান থেকে তাদের যোজ্যতা প্রকাশ করা সম্ভব। এখান থেকে তাদের যোজ্যতা বলা যায় কিভাবে না, যৌগ গঠনের সময় মৌলের পরমাণু যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা যে যতগুলো ইলেকট্রন বর্জন করছে সেটা হচ্ছে তার যোজ্যতা। সোডিয়াম এখানে একটা ইলেকট্রন বর্জন করেছে, তাই সোডিয়ামের যোজ্যতা 1। ক্লোরিন এখানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ক্লোরিনের যোজ্যতা 1। যোজ্যতা কিন্তু পরমাণুর হয়, সিঙ্গেল পরমাণু, কোনো অণু বা যৌগের হবে না। যোজ্যতা হবে একক পরমাণু। যেমন ধর, আমি একটা নেক্সট একটা ডেফিনিট एग्जांपल নিচ্ছি। ধর আচ্ছা, হেডিংটা কত আগে ল্যাব তড়িৎযোজী যৌগে
তড়িৎ যদি যৌগে উপাদানগুলির যোজ্যতার মান উপাদানগুলির যোজ্যতার মান দেখ তাহলে তড়িৎ যদি যৌগের উপাদান তড়িৎ যদি যৌগের উপাদানগুলির যোজ্যতার মান সোডিয়াম ক্লোরাইড বা NaCl এটা একটা তড়িৎ যদি যৌগ এখানে উপাদান রূপে কি কি ছিল সোডিয়াম ছিল আর ক্লোরিন ছিল ধর ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা লক্ষ্য কর MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে একটা Mg আছে আর দুটো ক্লোরিন আছে আমাকে আগে সেই যৌগটার মধ্যে যে পরমাণুগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিতে হবে একই পরমাণু একাধিকবার থাকতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই তো তাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে ধরা হবে তাহলে MgCl2 যৌগে ম্যাগনেসিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণু দুটো আছে এখন এই ম্যাগনেসিয়াম এর অ্যাটমিক নাম্বার কত 12 সেটা যদি ডিস্ট্রিবিউশন করে দিই ভাগ করে দিই 2 8 2 আচ্ছা সঙ্গে আছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত না ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 ইলেকট্রন বিন্যাস হবে 2 8 7 একটা ক্লোরিন নেই দুটো ক্লোরিন আছে তাহলে আরেকটা ক্লোরিন লিখব সেটা হবে 2 8 7 এবার দেখো এখানে ম্যাগনেসিয়ামের সাথে দুটো ক্লোরিন একটা ম্যাগনেসিয়াম ক্লোরিন পরমাণুর সাথে একটা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ ওকে তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষে রয়েছে দুটি ইলেকট্রন যদি ম্যাগনেসিয়াম এই দুটো ইলেকট্রনকে বর্জন করে দেয় তবেই সে অষ্টক পূর্ণ করতে পারবে তাহলে ম্যাগনেসিয়ামকে সুস্থিত হতে গেলে অষ্টক পূর্ণ করতে গেলে সর্বশেষ কক্ষের দুটি ইলেকট্রনকে বর্জন করতে হবে ম্যাগনেসিয়াম প্রস্তুত ইলেকট্রন বর্জন করার জন্য সঙ্গে কারা কারা আছে না দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে তার মধ্যে একটা ক্লোরিন নেবে একটা ইলেকট্রন আরেকটা ক্লোরিন নেবে আরেকটা ইলেকট্রন তবেই কিন্তু ক্লোরিন পরমাণু দুটো অষ্টক পূর্ণ করতে পারবে দুটো ছাড়লো একজনা নিয়ে নিল নটা হবে না তো সর্বশেষ কক্ষে কারো নটা হবে না আমরা জানি সেটা যে সর্বশেষ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8 নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল যে আছে তার সর্বশেষ কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন অতএব ক্লোরিনও চাইবে তার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকুক এখন ম্যাগনেসিয়াম যে দুটো ইলেকট্রন বর্জন করবে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করবে প্রত্যেকটি ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে তাহলে আমরা আবার স্ট্রাকচারটা দেখে নেব কেমন করে হচ্ছে ঠিক আছে ইন্টারনেট দেখ ম্যাগনেসিয়ামকে মাঝে রাখবো বসানোটা আস্তে আস্তে শিখিয়ে যাবি কেমন করে বসাতে হচ্ছে ম্যাগনেসিয়ামকে মাঝে রাখবো কারণ ম্যাগনেসিয়াম উভয় ক্লোরিনকে একটা করে ইলেকট্রন বর্জন করবে ম্যাগনেসিয়াম নিজে মোট দুটো ইলেকট্রন বর্জন করবে আচ্ছা ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষে রয়েছে দুটি ইলেকট্রন
সেই দুটি ইলেকট্রনকে আমি স্টার চিহ্নের সাহায্যে ম্যাগনেসিয়ামের গায়ে বসালাম। এরপরে আমি তার পাশাপাশি নিয়ে নেব ক্লোরিন পরমাণুগুলোকে। ক্লোরিনের সর্বশেষ কক্ষে আছে 7টা করে ইলেকট্রন। প্রত্যেকটি ক্লোরিনের সর্বশেষ কক্ষে রয়েছে 7টা করে ইলেকট্রন। এই যে গঠনটাকে বলা হয় ইলেকট্রনীয় ডট গঠন। কি বলা হয়? ইলেকট্রনীয় ডট গঠন, ইলেকট্রনীয় স্টার গঠন, ইলেকট্রনীয় ক্রস গঠন। আমরা ডট চিহ্ন দিয়ে ইলেকট্রনকে বোঝাতে পারি, স্টার চিহ্ন দিয়ে ইলেকট্রনকে বোঝাতে পারি, ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রনকে বোঝাতে পারি, যে কোনো কিছুটা চিহ্ন দিয়ে আমরা ইলেকট্রনকে বোঝাতে পারি। আলটিমেট ফুটকি দিয়েও বোঝাতে পারি, ডট বা ফুটকি। এখন দেখো, তাহলে এর আছে 7টা শেষে, এর আছে 2টো, এর আছে 7টা। প্রত্যেকের ইচ্ছে 8টা করে হওয়া। ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রনকে, ম্যাগনেসিয়াম তার সর্বশেষ ইলেকট্রন একটাকে ক্লোরিনকে দেবে, আর একটাকে দেবে আর একটা ক্লোরিনকে। তাহলে ক্লোরিন পরমাণু, অণু নয় কিন্তু, ক্লোরিন পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? দুটো বলিস না কেউ, ক্লোরিন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করেনি, এক একটা ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে। যদি প্রশ্ন করা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণু কটি ইলেকট্রন গ্রহণ করেছে, উত্তরটা হচ্ছে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে। দেখো এখান থেকে হয়ে যাচ্ছে এটা, ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, যে ইলেকট্রন গ্রহণ করবে সে হয়ে যাবে মাইনাস, যটা ইলেকট্রন গ্রহণ করবে তত মাইনাস, আর যে ইলেকট্রন বর্জন করেছে, যে ইলেকট্রন বর্জন করেছে সে যতগুলো ইলেকট্রন বর্জন করবে তত হবে প্লাস। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে তাই মাথায় 2 প্লাস। আবার একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই মাথায় মাইনাস। এখানে মোট আধান কতগুলো হয়েছে? মোট আধান হয়েছে 2টো প্লাস আর মোট 2টো মাইনাস। তাহলে 2টো প্লাস আর 2টো মাইনাস আধানের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। এই স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এরা পরস্পর যুক্ত হয়ে যাবে, তাই মাঝে আমি যুক্ত চিহ্ন দিলাম। যুক্ত হয়ে যাওয়ার পর এরা উৎপন্ন করবে MgCl2, একটা Mg আর 2টো ক্লোরিন। এরা পরস্পর যুক্ত হবে দিয়ে উৎপন্ন করবে MgCl2। আমার প্রশ্ন, ক্লোরিন পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এটা ভাবার কোনো প্রয়োজন নেই স্যার, ক্লোরিন তো 2টো ইলেকট্রন গ্রহণ করেছে। না, ক্লোরিন বলতে এখানে ক্লোরিন পরমাণুকে বোঝানো হয়েছে, যোজ্যতা সবসময় পরমাণু হবে। ক্লোরিন পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা। এদিকে ক্লোরিন পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা। ক্লোরিন পরমাণু সে নিজে একটি ইলেকট্রন গ্রহণ করেছে। থাকতে পারে 100 ক্লোরিন পরমাণু, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 100টা ক্লোরিন পরমাণু যদি একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে 100টা ইলেকট্রন গ্রহণ করবে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন, ক্লোরিন পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করেছে? উত্তরটা একটা। তাই ক্লোরিনের যোজ্যতা 1। যে পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেটা হচ্ছে তার যোজ্যতা। নেক্সট প্রশ্ন, ম্যাগনেসিয়াম পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে? ম্যাগনেসিয়াম পরমাণু 2টো ইলেকট্রন বর্জন করেছে। ম্যাগনেসিয়াম পরমাণু 2টো ইলেকট্রন বর্জন করেছে, তাই এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। 2টো ম্যাগনেসিয়াম পরমাণু একটা করে বর্জন করেছে নয়, একটা ম্যাগনেসিয়াম পরমাণু 2টো ইলেকট্রন বর্জন করেছে। ঠিক আছে, কি বলবো বুঝতে পারলি তো? তাহলে এখানে আমরা এইভাবে কিন্তু আমরা যোজ্যতা নির্ণয় করতে পারবো। তাহলে শেষে লিখবো আমরা এরপরে, এবারে এখানে পাশে লিখবো আমরা এটা পুরোটা করার পর। লেখো MgCl2 যৌগে, MgCl2 যৌগে, MgCl2 যৌগে Mg এর যোজ্যতা 2, Mg এর যোজ্যতা 2 এবং Cl এর যোজ্যতা 1।
মাথায় ঢুকেছে যোজ্যতা ব্যাপারটা? দেখ, হয়ে গেলে বুঝে গেলে নেক্সট কর। কিছু প্রশ্ন থাকলে রুমে এসে আমাকে প্রশ্ন কর। ঠিক আছে, আমি ওয়েট করছি, লিখে নাও আস্তে আস্তে। প্রশ্ন থাকলে রুমে এসো, রুম অন আছে। অনেকক্ষণ রুমটা থেকে যদি না আসছিস, রুমটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আমাকে আবার অন করতে হলো ওই জন্য। হয়েছে হয়েছে। যার লেখা হয়নি বললি তার লেখা হয়ে গেছে? আচ্ছা, বুঝতে পেরেছিস তো? শুধু লিখলে হবে না, এই লেখাগুলো তো কোনো না কোনো বইয়ে লেখা আছে। আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝতে পেরেছিস তো? বুঝতে পারলে তবেই কিন্তু ডান করবি। কেউ জিজ্ঞাসা করবি কি? রুমে আসতে পারিস। আমি জানি কারোর কোনো জিজ্ঞাসা থাকবে না। দেখ, এই জন্যই ফেসবুকে পড়াচ্ছি। গুগল মিটে পড়ানো শুধুমাত্র তোরা কিছু কথা বলবি, এটা আর তো কিছু নেই। গুগল মিটে এক্সট্রা, ফেসবুকে লাইভ ক্লাসে কি সমস্যা না, তোরা কথা বলতে পারবি না। আমি এতক্ষণ পড়ালাম, কে কটা কথা বললি আমার সাথে, কার কটা প্রশ্ন ছিল আমি ভালো করে জানি। প্রশ্ন থাকার কথা নয়, এরপরও থাকলে বল, আপত্তি নেই, কিন্তু আমি চেষ্টা করবো সেভাবেই বলার, সবই যাতে প্রশ্ন না থাকে। আশা করি হয়ে গেছে, মুছে দিচ্ছি। তাহলে আমরা এরপরে পুরো ঘটনাটাকে কিভাবে লিখবো, লেখ, আমি বলে দিচ্ছি। লেখ, তাহলে एग्जांपल দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম। দেন আমরা ব্যাপারটা দেখ, লেখ, তড়িৎ যোজী যৌগ গঠনের সময় তড়িৎ যোজী যৌগ গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু এই কথাটা পয়েন্টে নোট, ভালো করে নোট করবি। কোন মৌলের একটি পরমাণু, একাধিক পরমাণু নয়, একটি, কোন মৌলের একটি পরমাণু যতগুলি ইলেকট্রন
যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে গ্রহণ বা বর্জন করে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কমা সেই সংখ্যা দ্বারা ওই মৌলের তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। যেমন ওই সময়কার এবারে যেমন দিয়ে আমি তোকে দেখাবো। দেখ যেমন দিয়ে 1 নম্বরে লিখতে পারিস। দেখ তড়িৎযোজী মৌল কিভাবে গঠিত, যৌগ কিভাবে গঠিত হচ্ছে এবং সেখান থেকে কিভাবে আমরা তড়িৎযোজ্যতা পরিমাপ করতে পারবো। তড়িৎযোজী যৌগ কেমন করে গঠিত হচ্ছে এবং সেখান থেকে কি করে আমরা তড়িৎযোজ্যতার পরিমাপ করতে পারবো। সবাই দেখবি 1 নম্বরে আমরা উদাহরণ লিখব। লেখো সোডিয়াম ও ক্লোরিন। সোডিয়াম ও ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ও ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন। কিভাবে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হচ্ছে তড়িৎযোজ্যতার সাহায্যে তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়ে। স্টেপগুলো ফলো করবি। আমি এই এক্সাম্পলটা যে ধাপে ধাপে করে করে আসবো, তুমিও প্রত্যেকটি সেই ধাপে ধাপে করে করে যাবে, তবে ভুল হবে না। ধাপ পরিবর্তন করবে, ধাপ ফলো করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক গ্যাসের অঙ্কের মতো, যেভাবে 10টা নিয়ম বলেছিলাম, এটা নিয়ম। প্রথমত কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত লেখা। এটা আমাকে জানতে হবে, পরীক্ষা দেওয়া না থাকে এই যৌগটার সংকেতটা কি, এটা মনে রাখতে হবে। সেখানে কি কি রয়েছে আমাকে ভেঙে নিতে হবে। যতগুলো থাকবে ততগুলোকে আমি কমা দিয়ে দিয়ে লিখব। সোডিয়াম ক্লোরাইডে রয়েছে একটা সোডিয়াম আর একটা ক্লোরিন। তারপরে কাজ হচ্ছে আমার ওদের ইলেকট্রন বিন্যাস করা, যার জন্য সেই যৌগে উপস্থিত মৌলের পরমাণুগুলির পরমাণু ক্রমাঙ্ক আমাকে জানতে হবে, যেটা তোমাকে পর্যায় সারণী চ্যাপ্টারে আমি শিখিয়ে দিয়েছি। ওকে, সোডিয়াম 11, সেটাকে আমার ভেঙে নিতে হবে 2, 8 আর 1। সর্বশেষ কক্ষের ইলেকট্রনটা আমি গোল দাগ দিয়ে দেব। আর কে আছে? আর আছে ক্লোরিন 17, 2, 8 আর 7। সর্বশেষ কক্ষের ইলেকট্রনের উপর দাগ দিয়ে দেব। এবার আমি এখান থেকে লক্ষ্য করব যে এরা কি গ্রহণ বর্জনে সক্ষম? সোডিয়াম কি একটা ইলেকট্রন বর্জন করতে পারবে আর ক্লোরিন কি সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে? এবং এই গ্রহণ বর্জনের মাধ্যমে কি তারা সুস্থিত হবে, মানে তারা কি অষ্টক পূর্ণ করতে পারবে? অবশ্যই সোডিয়াম এখান থেকে একটা ইলেকট্রন বর্জন করতে পারবে এবং ক্লোরিন সেই বর্জিত ইলেকট্রনটাকে গ্রহণ করতেও পারবে। তো এখান থেকে পরিষ্কার একটা ইলেকট্রন বেরিয়ে যাবে
এটা পরিষ্কার, সেই ইলেকট্রনটা এখানে ঢুকবে। তবেই কিন্তু দেখো দুজনা কিন্তু 8 8 করে হবে সর্বশেষ কক্ষে, যেটা সর্বক্ষণ ওরা চাইছে। বেশ, লজিক মিলে গেছে। এরপর আমরা চলে আসব ধাপগুলো, ঠিক আছে? দেখ কেমন করে করব আমরা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে? স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ইলেকট্রন ডট গঠন। সোডিয়াম আর ক্লোরিন। স্টেপ নাম্বার 1 ইলেকট্রন ডট গঠন। এর গায়ে একটা ইলেকট্রন আর এর গায়ে 7টা ইলেকট্রন। কোথা থেকে পেলাম? সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলো মার্ক করে রেখেছিলাম, বোম, সেগুলো বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব? এদের নিচে নিচে এদের ইলেকট্রন বিন্যাসটা লিখে নেব পরমাণু অবস্থায়। 2 8 1 আর ইনি হচ্ছেন 2 8 7। এরপর আমরা কি দেখতে পাচ্ছি না সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। সোডিয়ামকে বলা হলো তুমি ছেড়ে দাও ইলেকট্রনটাকে এবং ক্লোরিনকে দিয়ে দাও। এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। এবারে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে দেখব যে ইলেকট্রন ধরা ছাড়া করে কি পরিস্থিতি দাঁড়িয়েছে। সোডিয়ামের শেষ ঘরে একটা ছিল বর্জন করে দিয়েছে। যখনই কেউ ইলেকট্রন বর্জন করবে সঙ্গে সঙ্গে তার মাথায় ততগুলো প্লাস উঠে যাবে, Na প্লাস হয়ে গেল। আর একটা ইলেকট্রন বর্জন করে দেওয়া মানে তার ছিল 2 8 1, সেটা সঙ্গে সঙ্গে হয়ে গেল 2 8। সেটা আমরা নিচে ব্র্যাকেটের মধ্যে লিখে দেব। নেক্সট চলে যাব ক্লোরিনের কাছে। ক্লোরিন কি করেছে না ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, যার জন্য তার মাথায় হয়ে যাবে মাইনাস। এবং তার ছিল 2 8 7, একটা ইলেকট্রন গ্রহণ করাই হয়ে গেল 2 8 8। ওকে, বোঝা যাচ্ছে? এবং এদেরকে আমরা চাইলে একটা করে থার্ড ব্র্যাকেট দিতে পারি। দিতে আমরা পারি। এবারে স্টেপটা বোঝানোর জন্য আমাকে উপরে পোরশনটা মুছে দিতে হচ্ছে। দেখ হয়েছে। এরপর আমি কি করব? এরপর কি করব না এদের মাঝে আমি একটা প্লাস চিহ্ন দিব, কারণ এরা অ্যাড হবে, যুক্ত হবে। কিসের সাহায্যে? না সেখানে আমি এরপর একটা এখান থেকে অ্যারো টানবো। দেখতে পাচ্ছিস? অ্যারোটার উপরে লিখব স্থির তড়িৎ আকর্ষণ বল। অ্যারোর উপরে লিখব স্থির তড়িৎ আকর্ষণ বল। দেখ দেখা যাচ্ছে তো এই পর্যন্ত? স্থির তড়িৎ আকর্ষণ বল। অ্যারোর উপরে লিখব আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল। দেখা না যাচ্ছে তাও মনে রাখবি, এখান থেকে একটা অ্যারো টানলাম, নিচের দিকে অ্যারো তীর চিহ্ন, তার উপর লিখব স্থির তড়িৎ আকর্ষণ বল। হয়েছে? এরপরে চলে যাব আমি থার্ড স্টেপে। থার্ড স্টেপে কি হবে? এরা পরস্পর যুক্ত হয়ে যাবে এবং যে যৌগটা আমি নিয়েছিলাম সেই যৌগটাই ফিরে আসবে। NaCl ব্র্যাকেটে লিখে নেব তড়িৎ যোজী যৌগ।
হয়েছে? কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র এরকম ডট গঠন বা ক্রস গঠন বা স্টার গঠনের মাধ্যমে তোমাকে দেখাতে বলবে। কিছু কিছু বার আবার দেখানোর পর তোমাকে প্রশ্ন করবে ব্যাখ্যা করো। তখন তুমি কি করলে, এই পুরো প্রসেসটা তোমাকে ভাষায় লিখতে হবে। কি করলে আমরা তখন ধরে না যা করলাম তার ফলে ইন্টারনেট কানেকশনটা গোলমাল হয়ে গেল। কানেকশনটা ঠিক হোক তারপরে কথা বলছি, তাই তো? হ্যাঁ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি লে আমি। বাবা রে, সঙ্গে সঙ্গে মেসেজ দেখা যাচ্ছে না। মারধর কর এসে বলে আমার দেখা যাচ্ছে না। দেখা যাক, দেখা গেলে পরে আমি একটু বসে নিই, জল খেয়ে নিই। আচ্ছা তাহলে বল, নেটে ঠিক হোক, কেমিক্যাল বন্ডিং অনলাইনে পড়তে তোর কেমন লাগছে? এইভাবে পড়তে হবে, এখন রাস্তা নেই এছাড়া। সবাই ভালো বলছে, যার ফলে নেটটা আরো খারাপ হয়ে গেছে। তোরা বলছিস না অনলাইনে পড়তে ভালো লাগছে, তারপরে দেখ নেটের অবস্থাটা কি হলো। আর একটু বসি আর ঠিক হোক, যতক্ষণ না ঠিক হবে তখন একটু ওয়েট করবো আমরা। সারাদিন তো গোলমাল থাকবে না, ইন্টারনেটে ওটা হয়, একটা সময় অন্তর অন্তর গোলমাল হয়, কিছু করার নেই আমার। এই আলোর ক্লাসগুলো করছিস তো মাথায় রাখবি, কিন্তু আলোর একটা ক্লাস আপলোড করছি মানে ওই ক্লাসটা কিন্তু হয়ে গেল। তুমি কিন্তু তোমার সময় মতো ক্লাসটি করে নেবে, ফাঁকি দিবে, নিজে ফাঁকে পড়বে। কারণ মনে রাখবে এইরকম কঠিন পরিস্থিতিতেও মাধ্যমিক কিন্তু ক্যান্সেল হয়নি এখনো, উচ্চ মাধ্যমিকও ক্যান্সেল হয়নি। অতএব তোমরা যখন মাধ্যমিক দিবে পরিস্থিতি এতটা খারাপ থাকবে না, অনেক ভালো থাকবে। অতএব তোমাদের পরীক্ষা হবে, এটা একদম কনফার্ম হবেই। তাই পড়াশোনাটাকে সেই লেভেলের করো। আর যদি এবছর পরীক্ষা না হয় তাহলে কিন্তু প্রত্যেকে প্রচুর নাম্বার পাবে, প্রত্যেককে 90% নাম্বার দেওয়া হবে, 90%। তোমাদের কিন্তু সেক্ষেত্রে সেটা পড়ে অর্জন করতে হবে, নাহলে তোমরা কম্পিটিশনে পিছিয়ে যাবে আগের ব্যাচের তুলনায়। সেই কারণে বলছি ভালো করে পড়। মোহনা কি বলছে? স্যার আমি অনলাইনে পড়ান, নেক্সট ইয়ার অফলাইন করবেন, এই ইয়ার আর করতে হবে না। বেশ, আচ্ছা। অঙ্গিরা বলছে আমার ভালো লাগছে না অনলাইন। তুই তো অনলাইন ছাড়া তো রাস্তাও নেই, তুই তো এখানে থাকিস না। তুই মেদিনীপুর থেকে আমার কাছে অনলাইন করবি কি করে? ওকে, তাহলে দেখো এটা আমরা ব্যাখ্যা করবো, হ্যাঁ, পুরো ঘটনাটা কিভাবে হলো। তাহলে দেখো নিচে ব্যাখ্যা বলে, শোন, যারা একটু পড়াশোনায় ভালো, যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, কেউ খারাপ ভাবে নিবি না, আমি কারণ নাম ধরে কিছু বলছি না, ঘটনাটা বলছি। যারা একটু ভালো স্টুডেন্ট, মানে যারা একটু পড়াশোনা করে, পড়ুয়া স্টুডেন্ট, সিরিয়াস স্টুডেন্ট, তাদের অফলাইন অনলাইনে বিরাট কিছু পার্থক্য হয় না।
কারণ তারা স্যারদের কাছ থেকে কন্টেন্টটা পেয়ে গেলে হচ্ছে, স্যাররা কি পড়াতে চাইছেন বা বিষয়টা কি। এবারে যারা ধরে অতটা সিরিয়াস নয়, অতটা পড়ুয়াও নয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনটা খুবই সমস্যাদায়ক, এটা আমি জানি। তাদের ধর অফলাইন ব্যাচে স্যারের পাশে বসেই হতো না, তাদের ধর এই অনলাইনে হওয়া কিন্তু খুবই সমস্যা। কিন্তু তাদেরকেও বারবার বলছি, নিজেদেরকে আলাদাভাবে না দেখে একই রকম ভাবে লড়াইটা করে যা, চেষ্টাটা করে যা, জয় নিশ্চয় হবে। সবাই লড়াই করছে, গোটা দেশ গোটা বিশ্ব লড়ছে, তো তুই ঘরে এসে একা একা ঘুমাবি? তোর তো কাজ অন্য কিছু নেই, প্রত্যেকের কাজ করছে। আমার কাজ পড়ানো, আমি পড়াচ্ছি, ডাক্তাররা ডাক্তারি করছে, নার্সরা সেবা করছে, পুলিশ ডিউটি করছে, অ্যাম্বুলেন্স ডিউটি করছে, সবাই ডিউটি করছে, কেউ ঘরে বসে নেই। তা তুই কেন বসে থাকবি? তুইও তোর কাজটা কর। ঠিক আছে, সবাই কিছু না কিছু করছে, শুধু সমাজে একদল বসে আছে, আমি বলছি না কারা বসে আছে, একদল বসে আছে ঘরে, তারা বসে থাকুক, তাদের বসে থাকাটাই ডিউটি। ঠিক আছে, কিন্তু বাকিরা কিন্তু কেউ বসে নেই। তো যারা বসে নেই তাদের মধ্যে আমরা, তো আমরা আমাদের কাজ করে যাব। আমি পড়িয়ে যাব, তোরা পড়ে যাবি। ঠিক আছে, আর সবাই কাজ করছে, বসে একদম কেউ নেই। আর একদল বসে আছে, তারা বসে থাকুক, তাদের বসে থাকাটাই কাজ, তার সাথে তোদের কোনো সঙ্গ নেই বা আমার কোনো সঙ্গ নেই। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটার ব্যাখ্যাটা, প্রত্যেকটার ব্যাখ্যা করার দরকার নেই, আমি একটা এক্সাম্পলের ব্যাখ্যা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোরা সেটাকে বাকিগুলোতে ফলো করার চেষ্টা করবি। ওকে, আচ্ছা সোহম, আমি কোনো মোটিভেশনাল কথা একদমই বলছি না বাবা, বিশ্বাস কর। আমি তোর কাছে একটা আয়নার মতো কাজ করছি। আমরা আয়না কখন দেখি? যখন আমার মনে হয় যে চুলটা একটু সরে গেছে, কি এখানে কিছু লেগে রয়েছে কি, বা আমার গার্লফ্রেন্ডটা দেখাচ্ছে না, তখন আমরা আয়নার কাছে যাই। আয়নার কাছে গিয়ে আমরা কি দেখি? আমি যেটা সেটাই তো দেখতে পাই না, আমি আলাদা কিছু দেখতে পাই। আয়না আমাদেরকে আলাদা কিছু দেখায় না, আমি যেটা সেটাই আমাকে দেখায়। তো সেটা দেখে আমি কি করি? আমি নিজে একটু ঠিক করার চেষ্টা করি, যে না আমাকে একটু যেন ভালো দেখায়, ঠিকঠাক লাগে, সেটা চেষ্টা করি। আমি সেটাই করছি। আমি তোদের কাছে এই কথাগুলো আয়নার মতো তুলে ধরেছি, তোমরা নিজেদেরকে সেখানে দেখো, দেখে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করো, আর কিছুই না। কোনো মোটিভেশন নয়, পাতি কথা হচ্ছে বাস্তবটা। আমি তোমাকে বললাম যে তুমি কি করবে, এর মধ্যে কি করণীয়, তোমার কি কাজ, আমার কি কাজ। আর আমরা নিজে নিজে যদি কাজগুলো পালন করে চলি, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি যদি রেগুলার পড়াই, তুমি যদি রেগুলার পড়াশোনা করো, তাহলে আমরা যেমন ভাবে যাচ্ছিলাম সেরকম ভাবে যাবো। হয়তো রাস্তার একটু পরিবর্তন হয়ে গেছে, সেটা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। এক সময় সারা জীবন পড়াশোনা করতো, পাতাতে লিখতো, এক সময় পড়াশোনা হতো পাতাতে লিখে, গাছের পাতাতে লেখা হতো। তারপরে কাগজ এলো, কিন্তু পেন এলো না, পালক করে কালি লেখা হতো। তারপরে সিলেট পেন্সিল এলো, পেন্সিল এলো, খাতা এলো। আজকে কত ধরনের পেন চলে এসেছে, আজকে অনলাইন এই ট্যাব চলে এসেছে, ডিজিটাল ট্যাব, ডিজিটাল সিগনেচার, আরো কত কিছু উন্নত হচ্ছে সবকিছু। তো এটা পরিবর্তনটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু মনে রাখি, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু সবসময় দুঃখদায়ক নয়। আমরা ভাবি ভুল যে আজকে এই পরিস্থিতি হয়েছে, এটা একটা পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন খুব দুঃখের, এটা কিন্তু নয়। মনে রাখবে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু নতুন কিছু শেখায়। আগের 2020 সালের আগে আমি ধর পড়াচ্ছি 2010 সাল থেকে, 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10 বছর আমি আমার পড়ানো কোনোদিনও 2 সেকেন্ডও রেকর্ডিং করিনি। অর্থাৎ আমি জানতাম না আমি নিজে কেমন করে পড়াই। দেখ, নতুন করে শেখালো আমাদেরকে আমরা কিভাবে পড়াই, অনলাইন ক্লাস, মুক্তসুখ, গুগল মিট, ফেসবুক লাইভ, কত কিছু শিখলাম বলতো। আগের বছর শিখেছিলাম বলে এবছর কিন্তু আমাদের আর সমস্যায় পড়তে হয়নি, তৎক্ষণাৎ আমরা এটা শুরু করতে পারলাম। হয়তো আমরা আরো কিছু শিখবো, এই খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আমাকে শেখাবে, এবং সেগুলো আমরা শিখতে থাকবো। সবসময় পরিস্থিতি খারাপ, আমি মরে যাচ্ছি, আমার কি করে কি হবে, এটা ভাবলে তো হবে না। লড়াইটা করে যেতে হবে, তাতে জয় নিশ্চয়ই কারো না কারো হবে। আমার হোক না হোক, তোর হবে, তোর না হলে অন্য কারো হবে, জয় তো হবে। তো সেই কারণে বলছি, ঠিকঠাক করে পড়াশোনাটা করে যা, আলগা দিস না কোনো কিছুতে। ওকে, চলো ব্যাখ্যাটা করি। আচ্ছা দেখো, একদম প্রথম থেকে সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস, কে গ্রহণ করবে, কে বর্জন করবে, কে বর্জন করে কি হলো, কে গ্রহণ করে কি হলো, তাদের মধ্যে কি কাজ করলো, এবং তারা কিভাবে NaCl তৈরি করলো, এটা পুরোটা ভাষা দিয়ে আমাকে লিখতে হবে। সেটাই হচ্ছে ব্যাখ্যা।
চলো লেখ সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো 2 8 1 এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো 2 8 7 ঠিক আছে। ওকে পূর্ণচ্ছেদ এবার লিখব আমরা পূর্ণচ্ছেদে একটি সোডিয়াম পরমাণু যখন একটি ক্লোরিন পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সোডিয়াম পরমাণুটি আমি নিচেটা মুছে দিচ্ছি না লেখার জায়গা নেই তো অংশগ্রহণ করে তখন সোডিয়াম পরমাণুটি তার সর্বশেষ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে অর্থাৎ এর ফলে সর্বশেষ কক্ষের ইলেকট্রন বা সর্বশেষ লেখো এর ফলে সর্বশেষ কক্ষে ইলেকট্রন অষ্টপূর্ণ হয়ে Na+ আয়ন উৎপন্ন করে পূর্ণচ্ছেদ। এবারে ক্লোরিনের কথা বলবো, সোডিয়ামের কথা পুরো বলে দিলাম,
অন্যদিকে Cl পরমাণুটি সোডিয়াম পরমাণুর বর্জিত ইলেকট্রনটি নিজের শেষ কক্ষে গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে পূর্ণচ্ছেদ। এর ফলে সর্বশেষ কক্ষে ইলেকট্রন অষ্টপূর্ণ হয়ে সর্বশেষ কক্ষে উপরের পোরশনটা মুছবো, উপরের এই লাইন মুছে দেবো। আশা করি অসুবিধা হবে না, হলে রিপিট দেই ক্লাস, অপশন সুবিধা তো আছে। কি বললাম? সর্বশেষ কক্ষে ইলেকট্রন অষ্টপূর্ণ হয়ে Cl আয়ন উৎপন্ন করে। পূর্ণচ্ছেদ। তাহলে উৎপন্ন হয়ে গেছে Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন। এবার এরা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করবে। দেখো পূর্ণচ্ছেদ দিয়ে এরপর বিপরীত তড়িৎধর্মী ক্যাটায়ন Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন, Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে। এখানে আমার ব্যাখ্যাটি সম্পূর্ণ হলো। এরপরে তোমরা যা কিছু পড়ালাম আজকে তা সবকিছু ভালো করে বুঝে নিয়েছো, তো লিখে নিয়েছো, সবকিছু হয়ে গেলে পরে ডান করে দাও। আজকে ক্লাস এই পর্যন্তই, বেশি নয়। এরপরে বলে বোরিং লাগবে, বিরক্ত লাগবে তোদের। যতই ভালো চ্যাপ্টার লাগুক অনলাইনে বেশিক্ষণ ভালো লাগবে না, এটা আমিও জানি। তোর জায়গায় আমি থাকলে আমারও ভালো লাগতো না। সত্যিটা সত্যি, মিথ্যাটা মিথ্যা, অস্বীকার তো করার নেই। তোরা অনেক ভালো বলে ক্লাসগুলো করছিস, মানে এই পরিস্থিতিতে জানতাম আমরা স্টুডেন্ট থাকলে হয়তো পারতাম না তোরা করতে, কারণ
এগুলো করার জন্য প্রচুর ধৈর্যের দরকার, আস্তে 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 করে ধর করতে হচ্ছে। তো যারা লাইভ করছিস ভালো করছিস, আর যারা লাইভ করছিস না তারাও ভালো করছিস, অসুবিধা নেই কিছু। আচ্ছা বেশ, এরপরে কারো কিছু কথা থাকলে, আমায় কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে রুমে চলে এসো। ক্লাস এখানেই শেষ। আমি ফেসবুক লাইভটা অফ করে দিচ্ছি, রুমটাতে আমি কিছুক্ষণ কানেক্ট থাকছি, কারো কিছু বলার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে করতে পারো, আর না হলে ডান করে বাই করে চলে যাও, কোনো অসুবিধা নেই। রুমটা অন আছে আমি দেখে নিই, রুমটা অফ হয়ে গেছে, আবার রুমটা আমি অন করে দিচ্ছি। ফেসবুক রুমটা আমি অন করে দিলাম। কারোর কিছু বলার থাকলে রুমে এসে আমাকে বলতে পারো, আর না হলে ক্লাস হয়ে গেছে, তোমরা লেফট হয়ে যাও লাইন থেকে। কিছু বলবি কেউ নাকি বন্ধ করে দেবো সব কিছু? টাটা বাই।